সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের লেকচারে। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান মুন। আগের লেকচারে আমরা দেখেছিলাম পান্ডাজের সাহায্যে কিভাবে আমরা বিভিন্ন ডাটা ফ্রেমকে ইম্পোর্ট করে নিতে পারি এবং ইম্পোর্টের বিভিন্ন পদ্ধতি আমি দেখিয়েছিলাম। তো আজকে আমরা কিভাবে ডাটা ফ্রেম ক্রিয়েট দেখব, লিস্ট, টাপল বিভিন্ন কিছু থেকে ডাটা ফ্রেম ক্রিয়েট করা সম্পর্কে আমরা দেখব। ওকে, আচ্ছা, তো শুরু করি আমরা। তো শুরুতে আমরা ডাটা ফ্রেম কিভাবে ক্রিয়েট করতে হয়, এই জন্য শুরুতে আমাদেরকে কি করতে হবে, পান্ডাসটাকে ইম্পোর্ট করে নিতে হবে। পান্ডাসকে আমরা ইম্পোর্ট করে নিলাম, এটা সবাই জানেন আপনারা পান্ডাস কিভাবে ইম্পোর্ট করে নিতে হয়। দেন আমি একটু কাজ করি, আমার যেহেতু আগেই করা ছিল আমি আউটপুটটা ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা কি করলাম যে পান্ডাসটাকে ইম্পোর্ট করে নিলাম। নেওয়ার পর আমরা লিস্ট থেকেও কিন্তু ডাটা ফ্রেম বানাতে পারি। যেমন এই যে আমি একটা লিস্ট নিয়েছি, লিস্টের ভেতরে নেস্টেড লিস্ট, হ্যাঁ, ডাটা নামে নেস্টেড লিস্ট। এখানে নিয়েছি বাংলায় 85 মার্কস, ইংলিশে 92 মার্কস, ম্যাথে 81 মার্কস, ফিজিক্সে 75 মার্কস। এই যে লিস্টটা নিয়েছি, লিস্টটা নিয়ে আমি যদি লিস্টটাকে প্রিন্ট করি তাহলে দেখবেন এই যেভাবে লিস্ট আসে। এইভাবে ডাটাগুলোকে হ্যান্ডেল করা বা ডাটাগুলোকে নিয়ে কাজ করা কিন্তু অনেক সময় প্রবলেম হয়ে যায়। এই কারণে কি করতে হয় আমাদের, এই কারণে আমাদের এগুলোকে ডাটা ফ্রেম বানাতে হয়। যদি আমি এই যে পান্ডাজের যে ডাটা ফ্রেম ফাংশনটা আছে, সেই ডাটা ফ্রেম ফাংশনের মধ্যে যদি আমি এই ডাটাটাকে দিয়ে দেই বা এই নেস্টেড লিস্টটাকে দিয়ে দেই, তাহলে কি হবে, আমার একটা ডাটা ফ্রেম ক্রিয়েট হবে। এখন যদি আমি ডিএফটা লিখি, এখানে প্রিন্ট না লিখলেও কিন্তু অলরেডি হয়ে যায়। আমি ডিএফটা যদি লিখি তাহলে দেখুন এই যে আমার যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। খেয়াল করুন এখানে কি রকম ছিল, প্রতিটা প্রথমে যেগুলো ছিল অর্থাৎ প্রতিটা লিস্টের প্রথম ইন্ডেক্স যেগুলো ছিল এগুলো এক জায়গায় চলে এসেছে, পরেরগুলো আরেক জায়গায় চলে এসেছে। তাহলে আমাদের এখন দেখতে সুবিধা হয়ে যাচ্ছে না আগের থেকে, যে বাংলায় কত, ইংলিশে কত, ম্যাথ এবং ফিজিক্সে কত মার্কস পেয়েছে। তাহলে আমরা কিন্তু একটা ডাটা ফ্রেম ক্রিয়েট করলাম। কিন্তু এই ডাটা ফ্রেমে একটা প্রবলেম কি, যে এই যে কলামটা আছে এই কলামের নাম নেই। নাম নেই কেন, আমরা কিন্তু নাম দেইনি, আমরা জাস্ট শুধুমাত্র ভ্যালুগুলো দিয়েছিলাম। তো নামগুলো দিলে কিন্তু আমরা আমাদের মতো এই নামগুলো দিতে পারতাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি, এই যে আমরা ডাটা ফ্রেম যখন ক্রিয়েট করলাম, হ্যাঁ, এই যে আগের মতোই ডাটা ফ্রেম যখন ক্রিয়েট করলাম, তখন আমরা এখানে ইচ্ছে করলে যে কলাম নামে আমার যে আর্গুমেন্ট আছে, এই আর্গুমেন্টে আমরা কি করব, এই যে একটা লিস্ট দিয়ে লিস্টে আমরা দুটো কলামের নাম দিয়ে দিতে পারি। প্রথম কলামের নাম দিলাম আমি কোর্স, আর পরের কলামের নাম আমি মার্কস দিয়ে দিলাম। এখন যদি আমি এভাবে ডাটা ফ্রেম ক্রিয়েট করি এবং আমি যদি দেখি, তাহলে খেয়াল করুন এই যে আমাদের জিরোর জায়গায় কোর্স চলে এসেছে, ওয়ানের জায়গায় মার্কস চলে এসেছে। তার মানে কি, আমরা ডাটা ফ্রেম ক্রিয়েট করার সময় একটা মিনিংফুল নেম দিতে পারি ওখানে, এবং মিনিংফুল নেম দেওয়া উচিত। কারণ ডাটা অ্যানালাইসিস যখন আপনি করতে যাবেন তখন এই মিনিংফুল নেমটা যদি না পারেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওকে, তাহলে আশা করি এটাতে প্রবলেম হওয়ার কথা না। এই যে আমরা কি করলাম, নেস্টেড লিস্ট থেকে আমরা ডাটা ফ্রেম ক্রিয়েট করলাম। এখন আমরা ইচ্ছা করলে ডিকশনারি থেকেও কিন্তু ডাটা ফ্রেম ক্রিয়েট করতে পারবো। কিভাবে, এই যে আমরা একটা ডিকশনারি নিলাম, ডিকশনারিটার নাম হচ্ছে ডাটা। এই ডিকশনারিতে কোর্সের মধ্যে আমরা 4টে ভ্যালু দিয়েছি, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, এবং মার্ক যে আছে মার্কের মধ্যে আমরা এই দিয়েছি। তাহলে এখানে কি হচ্ছে কোর্স, এগুলো হচ্ছে এই কির আন্ডারে ভ্যালু, এটা হচ্ছে একটা কি, এর আন্ডারে হচ্ছে ভ্যালু। সো ডিকশনারি সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে আমার পাইথন বেসিক্স এর যে টিউটোরিয়াল লিস্টটা আছে সেখানে গিয়ে ডিকশনারি সম্পর্কে জেনে আসবেন এবং ডিকশনারির অপারেশন গুলো জানবেন, তা না হলে এখানে প্রবলেম হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা যেতে পারবেন। তো এই যে আমরা পেয়েছি যে কোর্স, মার্কস এগুলো আছে না, আচ্ছা, এগুলো নিয়ে আমার এই ডিকশনারিটাকে আমি যদি ডিরেক্টলি আমি এখানে ডাটা ফ্রেম বানাই ডাটা ফ্রেম ফাংশনের সাহায্যে, তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম হবে না। কেন প্রবলেম হবে না, অলরেডি ডিকশনারির যে কি গুলো আছে এগুলো হবে কলামের নেম, আর ভ্যালু গুলো হবে কলামের ভ্যালু। ওকে, দেখুন অলরেডি কিন্তু আগের মধ্যে চলে এসেছে। অর্থাৎ আমি লিস্ট থেকেও বানাতে পারি বা ডিকশনারি থেকেও বানাতে পারি, অর্থাৎ আমার ডাটার রিসোর্স থেকে আমি নির্ভর করবে আমি কোনটাকেই কনভার্ট করব। ওকে, আচ্ছা, এখন এই যে আমি এটা নিলাম, এটার কিন্তু ইন্ডেক্স গুলো কি, বাই ডিফল্ট 0 1 2 3 ইন্ডেক্স আছে। আমি ইচ্ছে করলে ইন্ডেক্স গুলোকে নিজের মতো করে চেঞ্জ করতে পারি, যেমন এটা সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4। এই কারণে কি করতে হবে, আগের মতো ডিকশনারি সব ঠিকঠাক মতো থাকবে। যখন আমি ডাটা ফ্রেম বানাবো তখন এই ডিকশনারিটার পাশে আমি ইন্ডেক্স নামে যে আর্গুমেন্ট আছে সেই ইন্ডেক্সের মধ্যে কি দিব, এই যে ইন্ডেক্স গুলোর কোনটার কি নাম দিব সেটা আমি একটা লিস্টের মধ্যে দিয়ে দিতে পারি। যেমন আমি সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4 দিয়েছি, তার মানে 4টে সাবজেক্টের যে 4টে ইন্ডেক্স আছে এগুলোতে গিয়েই নামগুলো চলে আসবে। তো রান করলে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, দেখুন খেয়াল করে আমি যখন রান করলাম তখন দেখুন যে এই যে আমাদের যে কি গুলো এগুলো কিন্তু আমার অলরেডি কলামের নেম হয়ে গেছে, এবং আমি ইন্ডেক্স গুলো বাই ডিফল্ট ইন্ডেক্স না রেখে কি করলাম, আমি সাবজেক্ট গুলোকে যে ইন্ডেক্সের মধ্যে দিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার এখন ব্যাপারটা। আচ্ছা, এরপরে আমাদের বিভিন্ন
যে লিস্ট আছে, যে লিস্ট অফ ডিকশনারি, অনেকগুলো ডিকশনারি নিয়ে আমরা কিভাবে করব। তো এখানে ডিকশনারি নিলাম আমি, একটা ডিকশনারিতে এর মান 1, বির মান 2, সির মান 3। আরেকটা ডিকশনারিতে নিলাম এর মান 10, বি 12, 20, সি 13। ঠিক সেভাবে 3টা ডিকশনারি আমি নিয়েছি এবং সেটাকে আমি একটা লিস্ট বানিয়েছি। তাহলে এটা হচ্ছে লিস্ট অফ ডিকশনারি। সেই লিস্ট অফ ডিকশনারিকে যদি আমি ডাটা ফ্রেমের মধ্যে কল করি তাহলেও সেটা কিন্তু একটা ডাটা ফ্রেমে কনভার্ট হয়ে যাবে। এবং খেয়াল করবেন এখানে কিগুলো হবে আমার কলাম নেম। তাহলে এ বি সি 3টা কলাম নেম এবং এর যে আন্ডার 1, 10 এবং 100, 220, 200, 330, 300 এগুলো কিন্তু আমার ভ্যালু হিসাবে চলে এসেছে। আমি যেগুলো করে দেখাচ্ছি এগুলো দেখে গেলেই হবে না, এর পাশাপাশি মাস্ট এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমার পাশাপাশি খাতায় লিখে রাখুন এবং প্র্যাকটিস করুন, তাহলে পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। দেন আমরা দেখব যে এখানে যদি কোনো কারণে আমার এই ডিকশনারির মধ্যে কোনো ভ্যালু মিস থাকে, হ্যাঁ, ডিকশনারির মধ্যে কোনো ভ্যালু যদি মিস থাকে, যেমন প্রথম ডিকশনারির মধ্যে আমি এ বি সি দেইনি, হ্যাঁ, এখন যদি আমি এটাকে রান করি তাহলে খেয়াল করে দেখুন সবগুলোই ঠিকঠাক আছে, কিন্তু এখানে এন এ এন মানে নাল ভ্যালু চলে এসেছে। অর্থাৎ আমার কোনো ভ্যালু যদি মিসিং থাকে তাহলে সেটাকে এন এ এন বা নাল ভ্যালু দ্বারা এখানে দেখানো হয়েছে। ওকে, এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমরা জিপ ফাংশন ব্যবহার করেও কিন্তু এইগুলোকে ডাটা ফ্রেম বানাতে পারি। এর জন্য কি করতে হবে, আমাকে লিস্ট দুটো নিতে হবে এবং দুটো লিস্টকে জিপ ফাংশন ব্যবহার করে সেটাকে আমি লিস্ট টাপল অফ লিস্ট বানাবো। ওকে, আচ্ছা এটা যদি আমি আগে বানাই নেই, টাপলের অপারেশন আমি এটা দেখিয়ে দিয়েছিলাম যে প্রতিটা এলিমেন্টকে আমি টাপল বানিয়ে নিয়েছি। ওকে, তাহলে এটা একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট হয়ে যাবে, এটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট হয়ে যাবে। ওকে, এখন এই টাপলটাকে যদি আমি ডাটা ফ্রেম বানাই তাহলে দেখুন সেটা আমাদের আগের ডাটা ফ্রেমের মতো হয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে কিন্তু আমরা বিভিন্ন ডাটাকে ডাটা ফ্রেমে কনভার্ট করে নিতে পারি। এখন ডাটা ফ্রেম তো আমি কনভার্ট করে নিয়েছি, এখন আমরা দেখি যে আমাদের সিরিজের সাহায্যে আমরা ডিকশনারি সিরিজের সাহায্যে পারি কিনা। তো ডিকশনারি সিরিজে আমি কি দিলাম, ডিকশনারি সিরিজ কি সেটার জন্য আমাকে বেসিক ভিডিওগুলো দেখবেন। সেখানে আমি 1 নামে যে সিরিজটা আছে সেখানে আমি কি করলাম, সেখানে 4টা ভ্যালু দিলাম, 4টা ভ্যালুর ইন্ডেক্স দিয়ে দিলাম, 2 র 4টা ভ্যালু দিলাম, তার ইন্ডেক্স গুলো দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমি সেটাকে কল করে নেই তারপরেও কিন্তু আমার সেটা হয়ে যাবে। তাহলে এই যে আমাদের যে কি প্রথম কি দুটো, এই দুটো হবে আমার কলাম নেম আর এগুলো হবে আমার ইন্ডেক্স, এ বি সি ডি এগুলো হবে আমার ইন্ডেক্স। আর এই যেখানে দেখুন এখানে হবে এগুলো হচ্ছে প্রথমটার ভ্যালুগুলো, দ্বিতীয়টা হচ্ছে এই যে 2 হচ্ছে 2 এর ভ্যালুগুলো এখানে এগুলো কিন্তু শো করবে। তো আশা করি এভাবে আপনাদের বিভিন্ন ডাটা ফ্রেম বানাতে কোনো প্রবলেম হবে না। তো ডাটা ফ্রেমগুলো তো আমরা বানিয়েছি, তাই না? আচ্ছা এখন কি করব, এই ডাটা ফ্রেমগুলোকে আমরা আমাদের পরবর্তী ব্যবহারের জন্য এগুলোকে আমরা CSV বা এক্সেল ফাইল বানিয়ে নিতে পারি। তো আমার কোড যেখানে আছে সেখানে খেয়াল করে দেখুন সেখানে কিন্তু আমার 2টা ফাইলেই ছিল, আর কোনো ফাইল নেই। এখন যদি আমি এখানে গিয়ে প্রথম যে df1টা আছে, df1টাকে যদি আমি টু CSV ফাংশন দিয়ে কল করি এবং আমি নাম দিলাম যে স্টুডেন্ট রেজাল্ট ডট সিএসভি নামে একটা ফাইল দিয়ে আমি যদি রান করি তাহলে রান হয়ে যাবে। এবং আমি যদি এখানে যাই তাহলে দেখুন এখানে স্টুডেন্ট রেজাল্ট ডট সিএসভি নামে একটা ফাইল পাবো আমি, এবং ফাইলটা যদি আমি ওপেন করি তাহলে আমি আমার যে ডাটা ফ্রেমটা বানিয়েছিলাম সেটা কিন্তু এখানে একটা চলে এসেছে ডাটা সেট হিসাবে। ওকে, তাহলে আমরা এইভাবেও কিন্তু ডাটা ফ্রেমকে বিভিন্ন সিএসভি বা এক্সেল ফাইলে কনভার্ট করে নিতে পারি ফার্দার ইউজের জন্য। ঠিক একইভাবে আমাদের ডাটা ফ্রেম 6 যেটা ছিল সেটাকে আমি সিরিজ ডট এক্সেল ফাইলে কনভার্ট করলাম। এখানে যদি আমি আসি তাহলে আমি যে এক্সেল ফাইলটা পেয়ে গেছি এখানে, এবং আমার যে ভ্যালুগুলো ছিল সেটা কিন্তু এখানে শো করছে। তাহলে আমরা কি শিখলাম আজকের ভিডিও থেকে, আজকের লেকচার থেকে আমরা জানতে পারলাম যে আমরা বিভিন্ন লিস্ট এবং টাপল ডিকশনারি থেকে আমরা ডাটা ফ্রেম বানাতে পারি। অর্থাৎ বিভিন্ন ডাটাগুলোকে ডাটা ফ্রেমে কনভার্ট করতে পারি এবং কনভার্ট করার পর সেই ফ্রেমের ডাটাগুলোকে নিয়ে আমরা সিএসভি বা এক্সেল ফাইল বানাতে পারি পরবর্তীতে ইউজ করার জন্য। তো আশা করি বুঝতে কোনো প্রবলেম হবে না। ভিডিওটি আরেকবার দেখুন, এগুলো প্র্যাকটিস করতে থাকুন। কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমরা পাইথনের ফুল ভিডিও এবং পাইথন ডাটা সায়েন্সের ফুল ভিডিও আপনাদেরকে উপহার দিব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।